মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? জুলাই মাস কত দিনের? সবাই বলবেন 31 দিনের, কিন্তু 2024 সালের জুলাই বাংলাদেশে যে 36 দিন হয়ে গেল। এক আন্দোলন কত কি যে বদলে দিল। 36 জুলাই আজ উইকিপিডিয়াতেও উঠে গেছে। 36 জুলাই বলে ক্যালেন্ডারে কিছু নেই, তবে তা আছে বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের মনে। যে আন্দোলনের তোড়ে ভেসে গেছে সরকার, শেখ হাসিনাকে পদত্যাগ করে ছাড়তে হয়েছে দেশ। ক্যালেন্ডারের পাতায় দিনটি 5 আগস্ট, কিন্তু জুলাইয়ের 1 তারিখ যে আন্দোলন শুরু হয়েছিল সরকারের দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, গুলিবর্ষণ রুখে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে রাজপথে নামা শিক্ষার্থীদের কাছে প্রতিরোধের জুলাই যেন শেষই হচ্ছিল না। তাই 5 আগস্ট সরকার পতনের পর চলচ্চিত্রকার মোস্তফা সরোয়ার ফারুকী যখন লেখেন 36 জুলাইয়ের স্বাধীন দেশে স্বাগত, তখন তা ছড়িয়ে যায় সবার মুখে মুখে, উঠে আসে গ্রাফিতিতে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা নামে রাজপথে। তখনই কি কেউ ভাবতে পেরেছিল মাত্র 36 দিন পরই নতুন এক ইতিহাসের দেখা মিলবে বাংলাদেশে? 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাইয়ের আন্দোলন পায় পরিণতি, তৈরি হয় এক নতুন অধ্যায়। সফলতার দিনটিকে 36 জুলাই হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। যে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তৈরি হলো নতুন একটি বাংলাদেশের অধ্যায়ের, তার শুরুটা হয় 2018 সালে। সেই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চাকরিতে কোটা তুলে দিয়েছিল শেখ হাসিনা সরকার। কিন্তু নতুন করে বিপত্তি শুরু হয় এই বছরের 5 জুন হাইকোর্টের এক রায়ে কোটা পুনর্বহাল হলে। সূত্রপাত ঘটে নতুন আন্দোলনের, যার ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগকে কেন্দ্র করে চলে শিক্ষার্থীদের কর্মসূচি। প্রায় প্রতিদিন শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল তারা। ধীরে ধীরে পরিসরও বাড়তে থাকে এই আন্দোলনের। আন্দোলন নতুন এক মোড় নেয় 14 তারিখ রাত থেকে। এই দিন বিকালে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সরকারি চাকরি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারী নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই। এই কথা বিক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাতেই নামে মিছিল। সেই মিছিল থেকে স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। দফায় দফায় সংঘর্ষ হয় ক্যাম্পাসে, আহত হয় অনেকে। প্রায় সারা দেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্র যুবলীগের সংঘর্ষ বাধে। এতে ঢাকায় 2 জন, চট্টগ্রামে 3 জন এবং রংপুরে 1 জন নিহত হয়। রংপুরে নিহত আবু সাঈদের পুলিশের গুলি রুখে দাঁড়ানোর ছবি এই আন্দোলনের পোস্টার হয়ে যায়। সারা দেশে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকে। সেই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। আদালতের রায় না আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তবে তাতে সাড়া না দিয়ে পরদিন কমপ্লিট শাটডাউন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সারা দেশে কমপ্লিট শাটডাউন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষ হয়। নিহত হয় কমপক্ষে 41 জন। সংঘর্ষ ব্যাপক আকারে সারা দেশে ছড়িয়ে পড়ে। নিহত হয় অন্তত 75 জন। রাজধানীতে মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। কারফিউ ভেঙে ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র জনতা রাজপথে নামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর চড়াও হয়। এই সংঘাতে নিহত হয় কমপক্ষে 33 জন।
কড়া নিরাপত্তার মধ্যে আপিল বিভাগের শুনানির পর কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়। ৫% মুক্তিযোদ্ধা কোটা, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, ১% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা রেখে বাকি ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগের আদেশ দেয় আদালত। এদিনও দেশের অনেক জায়গায় সংঘাতে অন্তত ১২ জন নিহত হয়। কমপ্লিট শাটডাউন ৪৮ ঘণ্টার জন্য স্থগিতের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৪ দফা দাবি বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আপিল বিভাগের আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত আকারে চালু করা হয়। সাধারণ ছুটি না বাড়িয়ে ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে অফিস আদালত খোলার সিদ্ধান্ত হয়। চলমান আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরে আসছে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আন্দোলন নেয় নতুন মোড়। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। যদিও বাইরে থাকা সমন্বয়করা এই ভিডিও নিয়ে প্রশ্ন তোলেন। জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে এমন অভিযোগ করে নতুন কর্মসূচি দেন তারা। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শতাধিক মানুষ হত্যার ঘটনার বিচার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্র জনতা। শিক্ষার্থী সহ ২ শতাধিক মানুষ হত্যার দায় নিতে সরকারের প্রতি পদত্যাগের আহ্বান জানান অধ্যাপক সলিমুল্লাহ খান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। ডিবি কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুম। ঢাকায় দ্রোহযাত্রায় অধ্যাপক আনু মোহাম্মদ সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক বলেন, ডিবি কার্যালয়ে হেফাজতে থাকাকালে স্বেচ্ছায় তারা আন্দোলন প্রত্যাহারের বার্তা দেননি, জোর করে তাদের দিয়ে মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়েছিল। ৯ দফা দাবিতে ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ ও ৪ আগস্ট অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তাদের জন্য গণভবনের দরজা খোলা। তবে তার এই আহ্বান প্রত্যাখ্যান করে শহীদ মিনারে সমাবেশ করে শিক্ষার্থীরা, আর সেখান থেকে সরকার পতনের ১ দফা দাবি তোলা হয়। দেশব্যাপী সহিংসতায় শিক্ষার্থী, পুলিশ সদস্য সহ প্রায় ১০০ জন নিহত হওয়ার খবর আসে। পূর্ব ঘোষিত ৬ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের পক্ষ থেকে অনির্দিষ্টকাল কারফিউ জারি করা হয়। যে কোনো নাশকতা কঠোর হাতে দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের বাইরে বের হতে না দিতে অভিভাবকদের প্রতি বার্তা দেয় সরকার। ঢাকায় সকাল থেকে কঠোর অবস্থানে ছিল পুলিশ। যাত্রাবাড়ি, বাড্ডা, উত্তরায় সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরের আগে হঠাৎ সড়ক পুলিশ শূন্য হয়ে পড়ে। এরপর বিভিন্ন দিক থেকে শাহবাগের দিকে মিছিল এগোতে থাকে বিনা বাধায়। দুপুরের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে খবর আসে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে রওনা হয়েছেন শেখ হাসিনা। তাদের আগরতলা হয়ে দিল্লি পৌঁছানোর খবর পাওয়া যায় ভারতের সংবাদ মাধ্যমগুলোয়। ঢাকার রাজপথ জুড়ে উল্লাস, গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে জনতা। সরকারি এসব ভবন থেকে যে যা পায় নিয়ে যায়। রক্ত, মৃত্যু, ধ্বংসের মধ্যে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ভিন্ন ধরনের এক সরকার গঠনের মধ্য দিয়ে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বা কোনো ব্যক্তিগত প্রকাশ করিব না।